সুপ্রিম কোর্ট তো বলেনি যে তুমি তিস্তা সেতলবাদকে গ্রেপ্তার করো। সুপ্রিম কোর্ট তো বলেনি পুলিশ অফিসারদের গ্রেপ্তার করো। সুপ্রিম কোর্ট বলেছে তাদের যে যুক্তি সেই যুক্তি অযৌক্তিক হতে পারে, কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার সুপ্রিম কোর্ট দেয়নি কোনো রাজ্যকে বা কোনো রাজ্যের বা কেন্দ্রে কোনো সরকারকে। সুপ্রিম কোর্টে মোদির মুক্তি পেল, বিচার করে বিচারক বলল তুমি কিছু করোনি। তার মানে এটা নয় যে তাই সত্য, তার বাইরে আর কিছু নেই। বিচারকের মন্তব্য, বিচারকের রায় ভগবানের রায় বা আল্লাহর রায় তো নয়, সেটা কোনো দৈব রায় তো নয়। স্বাভাবিকভাবেই একটা বিচারপতি রায় দেয় কী করে? তার কাছে তথ্য প্রমাণ সব পেশ হলে তবে সে রায় দেয়। মনে করুন ভারতবর্ষে 302/34 খুনের কেস আছে, তার সাজা কত? যাবজ্জীবন। ভারতবর্ষে কত খুন হয় আর কত সাজা হয়, তার যদি ফারাকটা দেখেন তাহলে বুঝতে পারবেন বিচারকের কাছে গেলেই সাজা হয়ে যায় না। তার মানে কি খুন হচ্ছে না? তার মানে কি খুনি নেই? তার মানে কি মোদি তুলসী পাতা হয়ে গেল, মোদি পবিত্র হয়ে গেল? তা নয়। গুজরাট কাণ্ড ঘটেছে, গুজরাটে হত্যা হয়েছে এবং সংখ্যালঘুদের সেখানটা জবাই করা হয়েছে, যাকে বলে সংখ্যালঘু পরিবারের মায়ের গর্ভে তলোয়ার দিয়ে কেটে ভেতর থেকে বাচ্চা বার করে তলোয়ারে মাথায় তাকে ঘুরিয়ে নৃত্য হয়েছে, উন্মত্ত নৃত্য। কংগ্রেসের সাংসদ জাফরি সাহেবের বাড়িতে তাকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয়েছে। সব তথ্য আছে, সব দৃশ্য আছে, একবার সেই ভিডিওটা দেখুন। মনে রাখবেন, এই মোদি আজ পর্যন্ত গোধ্রার ঘটনা কখনো দুঃখ প্রকাশ করেনি। এই মোদিকে গুজরাট দাঙ্গার পর অটল বিহারী বাজপেয়ী বলেছিল রাজধর্ম পালন করো। তাহলে অটল বিহারী বাজপেয়ী থাকলে আজকে বিচারপতিদের রায়ের পর হয়তো মোদী সরকার অটল বিহারী বাজপেয়ীকেও জেলে ভরে দিত। সেখানে কথা বলেছে। এই মোদি গোধ্রাকাণ্ডের ঘটনার পর সাংবাদিকদের যখন সামনে মুখোমুখি হয়েছিল, গোধ্রাকাণ্ডের ঘটনার জবাব না দিয়ে সাংবাদিকের মঞ্চ থেকে পালিয়ে গেছিল। আবার বলছি, করণ থাপারের সঙ্গে মোদির তখন সামনাসামনি প্রশ্ন উত্তর চলছে, মোদি উত্তর না দিতে পারে পালিয়ে গেছে। অতএব সুপ্রিম কোর্ট বা বলল এটা গসপেল ট্রুথ নয়, এটা ভগবানের রায় নয়, আল্লাহর রায় নয়। এখানটা কতগুলো ঠেক আছে, জলঙ্গি, দমকল, রানীনগর, লালগোলা, সেখানে তো তৈরি থাকে। ব্লাডার পাওয়া যাবে, সেই ব্লাডারের মধ্যে একটা কেমিক্যাল পাওয়া যাবে, যে কেমিক্যাল নাকি প্রসেস করে মাদকদ্রব্য। আমার বক্তব্য একটা, যতজন আসামি ধরা পড়েছে, যতজন আসামি মাদক পাচারকারী হিসেবে জেল খাটছে, তাদের কাছ থেকে কত মাদকদ্রব্য ধরা পড়েছে তথ্য দিন। সেই মাদকদ্রব্যের পরিমাণ কত? মাদকদ্রব্য যে বাংলায় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য যাকে NDPS কেস বলা হয়, মুর্শিদাবাদের যে কেসের নাম পানি কেস, জল কেস, আজকে হাইকোর্ট বলেছে এইভাবে যাকে তাকে গ্রেপ্তার করা যাবে না, এখন থেকে ভিডিওগ্রাফি করে দেখাতে হবে যে কিভাবে মাদকদ্রব্য পাচার তুমি ধরছো। পুরোপুরি তৃণমূল পার্টি এই মুর্শিদাবাদ জেলায়, পুলিশ এই মুর্শিদাবাদ জেলায় সিধা বিরোধী দলের লোক, কংগ্রেসের লোককে বলে তৃণমূল কর, নাহলে পানি কেস দেব। তৃণমূল করতে হবে, নাহলে পানি কেস দিতে হবে। তো আন্তর্জাতিক মাদক দ্রব্য বিরোধী যে দিবস, সেই দিবসে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে আপনি আন্তর্জাতিক মাদক পাচারকারী রাজ্য হিসাবে এই রাজ্যকে তো আপনি এর মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এই মুর্শিদাবাদ মাদক পাচারকারীদের জন্য, জাল টাকা পাচারকারীদের জন্য, শিশু পাচারকারীদের জন্য, শিশুর শুধু নয় মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করার জন্য এই মুর্শিদাবাদ, মালদা এগুলো সব কুখ্যাতি অর্জন করেছে। আমাদের এই মুর্শিদাবাদ জেলা দিয়ে, মালদা দিয়ে লক্ষ লক্ষ জাল টাকা পাচার হচ্ছে, কোটি কোটি টাকার মাদকদ্রব্য পাচার হচ্ছে। কিন্তু সেগুলো ধরা পড়বে না, কারণ সেগুলো
সরকারি দলের পুলিশের যৌথ মদতে পার হচ্ছে। কিন্তু মাদক পাচারকারী হিসেবে জেলে আসামি আছে কারা? খোঁজ নিয়ে দেখুন, তারা সব বিরোধী দলের কর্মীরা। অর্থাৎ মাদক দ্রব্য বিরোধী আইন এ বাংলায় মুখ্যমন্ত্রীর কলাকুশলীতে তার রাজ্যের এবং মুর্শিদাবাদ জেলার পুলিশের মাদক পাচারকারীর নামে বিরোধী দলকে দুর্বল করার একটা যন্ত্রে রূপান্তর। জিতবে কেউ হারবে, পাহাড় তো শান্ত হলো না। আমরা চেয়েছিলাম পাহাড়টা বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের ভ্রমণের আদর্শ স্থান হোক, বাংলা রুটিজি বাড়ুক, বেকার ছেলেদের রোজগার বাড়ুক। এখন তো দেখি পাহাড় ছেড়ে লোক সব সিকিমের দিকে বেশি যাতায়াত শুরু করে দিয়েছে। পাহাড়ে যাই, দার্জিলিংয়ে আগে যখন মানুষ 7 দিন থাকতো এখন 1 দিন থাকে। তার মানে নাকি পাহাড়ে যারা পর্যটক তাদের জন্য যে সমস্ত সুবিধা দরকার তা নেই, শান্তি নেই। পাহাড়ে মানুষের আগের মতন নিরাপত্তা নেই, তাই স্বাভাবিকভাবেই যারা ট্যুরিস্ট, যারা পর্যটক, তাদের যাতায়াত কমে গেছে। সেখানটায় বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে তার নিজের ক্ষমতাকে সেখানটায় প্রতিষ্ঠা করবার জন্য পাহাড়বাসীদের মধ্যে যত জাতি উপজাতি ছিল তাদের মধ্যে প্রথমে ভাগাভাগি করিয়ে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করলো, অর্থাৎ বিভাজন করো, শাসন করো। তারপরে বিমল গুরুংকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাড়ালো। বিমল গুরুর বিরুদ্ধে লড়তে গিয়ে বাংলার আরেকটা ছেলে অমিতাভ সশস্ত্র পুলিশের তার মৃত্যু হলো। তারপর আবার দিদি বলল না 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 বিমল গুরুং আমার ভাইয়ের মতো। বিমল গুরুংও বলল যে দিদি আমার মায়ের মতো। কখনো মা ছেলে হয়ে যাচ্ছে, কখনো দিদি ভাই আর তার নিজের আদরের ভাই হয়ে যাচ্ছে। কখনো পোষাচ্ছে, কখনো পোষাচ্ছে না। তাই কখনো ভোট হচ্ছে, কখনো হচ্ছে না, কখনো একসঙ্গে, কখনো দূরে দূরে নাটক দেখছি আমরা। দিদি শুধু সমতলে নাটক করে না, দিদি পাহাড়েও নাটক করে। দিদি নাট্যকার হিসাবে তার খ্যাতি অর্জন করেছেন, পাহাড়েও তিনি নাটক করছেন, দেখতে পাচ্ছি। বেসরকারি হাসপাতালের রক্ষণাবেক্ষণের ত্রুটি 1 নম্বর। কারণ ওটা যে হাসপাতাল, সে হাসপাতালে মানসিক রোগ, স্নায়বিক রোগীদের একটা বড় অংশ সেখানটায় চিকিৎসা করাতে যায়। কলকাতার একটা খুব প্রসিদ্ধ হাসপাতাল, সেটা আমি অস্বীকার করছি না, নিউরো সায়েন্স, নিউরো বিভাগের যারা রুগী, যারা নিউরো রুগী, তাদের এখানটা বিরাট একটা প্রতিষ্ঠান, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু রক্ষণাবেক্ষণ, রুগীর প্রতিরক্ষা, রুগীর দেখভাল, এটার জন্য যে সাধারণ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা এই বেসরকারি হাসপাতালে ছিল না। এর আগে আমরা দেখেছি আমৃতে একইভাবে অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু রুগীর মৃত্যু হয়েছে। আজ এই হাসপাতালে দেখছি সেখানে তো অনেক রুগীর মৃত্যু হয়নি, কিন্তু সেখানটায় একজন পেশেন্টকে আমরা দেখলাম যে চোখের সামনে দিনের আলোয় সকলের উপস্থিতিতে মৃত্যু বরণ করতে। প্রশ্ন হলো যে কলকাতার মতো জায়গা এটা হচ্ছে, মাথায় রাখবেন, যেখানে হাতের কাছে ফায়ার ব্রিগেড, হাতের কাছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সমস্ত পার্সোনেলরা আছে। তাহলে বাংলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ বিপদ থেকে, আপদ থেকে রক্ষা করার জন্য যে আলাদা দপ্তর আছে, তাদের ভূমিকাটা কি? এ বাংলায় ফায়ার ব্রিগেড, তাদের ভূমিকাটা কি? তারা কি দক্ষ, যোগ্য? এই সমস্ত বেসরকারি হাসপাতাল, সেগুলোর রক্ষণাবেক্ষণের ত্রুটি আছে কি আছে না, সেগুলো দেখার দায়িত্ব কার? এখানে বেসরকারি হাসপাতাল ব্যাঙের ছাতার মতন, বেসরকারি নার্সিংহোম ব্যাঙের ছাতার মতন এ বাংলাকে গ্রাস করছে। তাদের উপরে নিয়ন্ত্রণ, প্যারামিটার, যে সমস্ত হাসপাতাল চালাতে গেলে নিরাপত্তার যে ন্যূনতম পরিমাপ থাকা দরকার, সেগুলো কি আছে? আমাদের বাংলায় কি হয়, চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন অনেক আলোচনা হবে, এখন অনেক কিছু বলা হবে, তারপর বলা হবে একটা কমিটি করে দেওয়া হবে, দিদি সেই কমিটিতে তার পার্টিতে একটা লোককে বসিয়ে দেবে, দিয়ে একটা মানুষকে ধোকা দেওয়ার একটা ব্যবস্থা হবে। এটার উপর একটা সার্ভে হবে, একটা কমিটি বসবে। দিদি বলে হোয়েন দেয়ার ইজ নো ওয়ে দেয়ার ইজ সার্ভে।
এটা সার্ভে করে দেওয়া হবে, আবার মানুষকে চোখে ধুলে দেওয়া হবে। রমরম করে ব্যাঙের ছাতার মতন এই বাংলায় যে বেসরকারি নার্সিং হোম নিয়ম নীতি তোয়াক্কা না করে যেভাবে আত্মহত্যা করছে এখানকার বিএলআরও অর্থাৎ জমি সংক্রান্ত যে দপ্তর, তারা তৃণমূল নেতা আর পুলিশ মিলে, বহরমপুর শহর বলে না সারা বাংলা জুড়ে, মানে আপনার আমার যে বৈধ কাগজপত্র সেটা যে বৈধ কি অবৈধ সেটা কোনো গ্যারেন্টি নেই। কালকেই দেখলেন আপনার বাড়ি, আপনার সম্পত্তি সব কিছু হয়তো তৃণমূলের কোনো নেতার নামে ট্রান্সফার হয়ে গেল, কারণ এখানকার ল্যান্ড যে দপ্তর, বিএলআরও ডিএলআরও, এগুলো সব লুটের, চুরির, দুর্নীতির আখড়া ঘুঘুর বাসায় রূপান্তরিত হয়েছে। তাই আপনার বাড়ি আপনার থাকবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। দিদি বলছে তো বাংলা আবাস যোজনা, এটা তৃণমূলের যে আবাস যোজনা শুরু করেছে বাংলা জুড়ে, পুকুর ভরাট করে আবাস যোজনা, সেখানে লুট করো। লোকের বয়স্ক, যদি কোনো পরিবারে কোনো বয়স্ক মানুষ থাকে তার বাড়িতে তৃণমূলের নেতারা যেভাবে ভয় দেখাচ্ছে, 100 টাকা সম্পত্তি 10 টাকায় তারা বিক্রি করতে বাধ্য করাচ্ছে, এই ইতিহাস বাংলার দিদি জানে, প্রশাসন জানে, সবাই সব কিছু জানে। দেখুন, বাংলার সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত না গণজাগরণে নতুনভাবে উদ্বুদ্ধ হবে, পথে নামবে, ততদিন তৃণমূলের এই দুর্বৃত্তরাজ চলবে। গণ আন্দোলন বাংলার সমস্ত মানুষের ক্ষোভকে প্রকাশ করার মাধ্যমেই এই দুর্বৃত্তরাজের হাত থেকে বাংলার মুক্তি। আর ততদিন পর্যন্ত এই দুর্বৃত্তরাজ চলবে, জমি বাড়ি পুকুর কিছু থাকবে না। এখনও পর্যন্ত গঙ্গা নদী ভরাটা নেই আমাদের বাবার ভাগ্যে। আমাদের বাবার ভাগ্য এখনও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলায় গঙ্গাটা এখনও ভরাট হয়নি, বাকি সব ভরাট হয়ে চলেছে, বাকি যা ভরাট হয়েও যাবে। গঙ্গাটা কবে ভরাট হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রাইমারির সঙ্গে সঙ্গে কলেজ সার্ভিস কমিশন, সেখানে তো একই রকমের ধাঁধলি হয়েছে। এ বাংলায় দিদি দুর্নীতির বাংলায় নোবেল পুরস্কার পাওয়ার ব্যবস্থা করেছে, চিন্তার কোনো কারণ নাই। আগামী দিনে এক সময় বলেছিল মহামতি গোখলে, আজ বাংলা যা ভাবে কাল ভারতবর্ষ তাই ভাববে। দিদির নেতৃত্বে আমরা দেখলাম আজ বাংলার দুর্নীতি যে পথে চলেছে, ভারতবর্ষ তা থেকে শিখতে পারে। দিদির মতন করে দুর্নীতি শেখার জন্য বাংলা মডেল হয়ে গেছে। বাংলা আজ দুর্নীতির মডেল অফ করাপশান বাংলা। দিদি এটা তৈরি করে দিয়েছে। সর্বত্র দুর্নীতি কোথাও পাবেন না। খালি এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজের নাম এদিক ওদিক করে এখনও মুখ্যমন্ত্রীর নামটা বদলানি, ব্যাস এটাই যথেষ্ট। মমতা ব্যানার্জিকে ক্ষমতা ব্যানার্জি করে এটাই যথেষ্ট, বাকি সব বদলে দিয়েছে। করবেই তো, আমি তো আবার বলছি, এ তো কদিন আগেই বহরমপুরের সে অভিজ্ঞতার আমরা মুখোমুখি হলাম। মানুষ ভোট দিতে পারলো না, আপনারা দেখলেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করাবে, পুলিশের উপর ইনস্ট্রাকশন আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট লুট করাতে হবে। যদি কোথাও কোনো পুলিশ ভোট লুট না করে বা কোথাও যদি বিরোধী দলের কেউ জিতে যায় তার ট্রান্সফার হবে। দেখলেন নদিয়ায় একটা জায়গায় বামেরা জিতেছিল তাহেরপুরে, তাকে সঙ্গে সঙ্গে ট্রান্সফারও করে দেওয়া হয়েছে। তা কে রিস্ক নেবে এ বাংলায়? না এসপি না ডিএম সাহেব, কেউ রিস্ক নেবে না। ওতে পার করিয়ে দাও। যখন কেন্দ্রীয় বাহিনী আসবে তখন বলবে যে ভাই কেন্দ্রীয় বাহিনী করেছে, আমরা তো কিছু করিনি, দিদির কাছে বাঁচাটাই উপায়। এ বাংলায় নেই কিছু। দিদি আর মোদি, বরাবর বলি আমি, এখনও বলছি, একই মুদ্রার দুটো পিঠ। লুট, সন্ত্রাস, পুলিশ, ক্ষমতার অপব্যবহার ছাড়া এরা আর কিছু জানে না। আপনারা কি জানেন যে এ বাংলায় হোয়াটসঅ্যাপ মেসেজ করে বোম বিক্রি হয়, পিস্তল বিক্রি হয়? তো সেগুলো যখন যে মাদকদ্রব্য কারবার না হওয়ার আছে, কল সেন্টার খুলে কোটি কোটি টাকা লুটপাট চলছে। এই রাজ্যটা তো লুটের রাজ্য। সারা ভারতবর্ষের যত অপরাধী তারা বুঝতে পেরেছে এ বাংলা লুটেরাদের স্বর্গরাজ্য, এ বাংলা দুর্নীতির স্বর্গরাজ্য। তাই তারা এখানে আশ্রয় নেয়। এটা দুর্নীতিগ্রস্তদের ল্যাবরেটরি। কল সেন্টার 2 নম্বরই, চাকরি 2 নম্বরই,
শিক্ষক 2 নম্বরই, নেতা 2 নম্বরই, সবই 2 নম্বরই এখানে দেখতে পাবেন। ত্রিপুরায় তো তৃণমূল গেছিল কংগ্রেসকে ধ্বংস করে নিজেদের ক্ষমতা বাড়াতে, বিজেপির বিরুদ্ধে নাকি লড়বে। তখনও বলেছিলাম বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য না, বিজেপি মদত করতে গেছিল। বিজেপিকে মদত করা দিদির এখন বৈদেশিক নীতির মধ্যে পড়ে। বিজেপিকে মদত করতে গোয়া গেছিল, বিজেপিকে মদত করতে ত্রিপুরা গেছিল, বিজেপিকে মদত করতে মেঘালয়ের কংগ্রেসের 12টা এমএলএকে খসিয়ে নিয়েছিল। তাই ত্রিপুরায় গেছে দিদি শুধুমাত্র বিজেপিকে সাহায্য করতে। তার জন্যে দিদির বিরুদ্ধে সিবিআই ইডির হামলা কমেও গেছে দেখতে পাচ্ছেন। দিদি আবার আম পাঠাচ্ছে, জাম পাঠাচ্ছে, কাঁঠাল পাঠাবে এবার মোদিকে খুশি করার জন্য। দিদির অনেক রকমের ব্যবস্থা আছে। নির্বাচন করার কোনো মানে হয় না, এই নির্বাচন প্রহসন হবে। এই নির্বাচন প্রহসন, আমি তো বরাবরই বলি এ বাংলায় 2টো নির্বাচন হবে, আর 2টো দিদি ঠিক করবে। যেটা দিদি ঠিক করবে সেটা হবে সিলেকশন, আর যেটা কেন্দ্রীয় বাহিনী ঠিক করবে সেটা হবে ইলেকশন। 2টো ইলেকশন কী হবে? একটা লোকসভা, একটা বিধানসভা। বাকি কি হবে? পৌরসভা, পঞ্চায়েত, সিলেকশন। সেটা কে করবে? দিদি, দিদির দল, পুলিশ মিলে। সেখানে কি হবে? ভোট হবে না, লুট হবে। এটা বাংলার একদম পরিচিত চেহারা। এটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নয়। সাংবাদিক মার খাবে, বিরোধী দলের লোকরা মার খাবে, ভোট হবে, মানুষ ভোট দিতে পারবে না। ভোট শেষ হওয়ার পর সেখানটায় উৎসব হবে, মদের ফোয়ারা উঠবে, আবির খেলা হবে। এই বাংলার একটা পরিচিত দৃশ্য। বাংলার স্থানীয় নির্বাচন মানে সেটা সন্ত্রাসের নির্বাচন, স্থানীয় নির্বাচন মানে সেটা প্রহসন। এটা বাংলার চিরাচরিত দৃশ্য।